Assalamu alaikum and good evening. আজকে ডাক বাংলা প্রকাশনী আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে আসেন যারা আমার প্রাণপ্রিয় কবি ও সাহিত্যিক বৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা আমি আরম্ভ করছি। আজকে আমাদের গোটা সমাজটা কলুষিত। আজকে যারা চোর, বাটপার, বদমাইশ, উচ্ছৃঙ্খল, এরা হলো সমাজের প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধি, অফিসের প্রতিনিধি এবং সচিবালয়ের প্রতিনিধি, মানে গোটা চক্রটায় একটা বিরূপ রূপ ধারণ করেছে, যেখানে সাধারণ বা সৎ মানুষের বসবাসের কোনো সুযোগ নেই। তো আজকে বাংলায় এই অবস্থা সৃষ্টি হলো কেন এবং এটা কিভাবে দূর করা যায়, এটার একমাত্র কারিগর হলেন আপনারা কবি সাহিত্যিকরাই। আপনাদের লেখনের মাধ্যমেই আমাদের সমাজ শুদ্ধ হতে পারে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। আজ আমার গ্রামের একজন মেম্বার দেখেন, চেয়ারম্যান দেখেন, এমপি দেখেন, মন্ত্রী দেখেন, অল আর করপ্টেড পারসন and those who are musclemen. তো আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমরা স্বাধীন দেশের নাগরিক, গর্বের সাথে আমরা বলে থাকি ভাই ভালো কথা, স্বাধীন হয়েছে, এটা তো সবাই একটা সম্মানের জায়গা, আমরা স্বাধীন, অবশ্যই আমরা গর্ব করি। কিন্তু সে স্বাধীনতা যদি আমাদের এই বিপদের মধ্যে ঠেলে দিয়ে, আমাদের বোধহয় 1947 সালের আগে অনেক ভালো অবস্থায় আমরা ছিলাম। আমরা দেখেছি জ্ঞানী গুণীজনকে সবাই সমাদরিত করতেন, চোর বাটপারদের না। কিন্তু আজ উল্টো হয়ে গেল কেন? আমার কৃষ্টি কালচার কেন বিরূপ রূপ ধারণ করলো? এর জন্য কারা দায়ী? আমরা তাদের একটু খুঁজে বার করি না এবং তাদের জন্য আমরা সামাজিক আন্দোলন করে তুলি। কেন আমার কৃষ্টি কালচার নষ্ট হয়ে গেছে, আমার সমাজ নষ্ট হয়ে গেছে? কেন আমরা খারাপ কাজকে ভালোবাসতেছি, ভালো কাজকে বিসর্জন দিচ্ছি? এটা আপনারা আপনাদের কবিতা, গানে, উপন্যাসে, গল্পে সব জায়গায় লিখে দেন, নাহলে আমাদের বাংলাদেশের সমাজ কোনোদিনে শুদ্ধ হবে না। আর না হলে আমরা we are already sufferer, our next generation will suffer this problem. So আমাদের এখনো সময় আছে ভালো হওয়ার। যদি আপনারা লিখে যান, today you are writing something that will be the documents for the next generation. আজ 100 বছর 200 বছর পর আমরা কেউ থাকবো না, কিন্তু আপনার লেখাটা কোনো একদিন কালের সাক্ষী হয়ে দাঁড়াবে। তারা আপনার লেখা পড়ে বুঝবে যে আমাদের এই সময়টা কি অবস্থা ছিল, কি রকম ছিল। তো আপনার একটা লেখা যদি উইটনেস বা একটা ডকুমেন্ট হয়ে দাঁড়ায় ভবিষ্যতে, আমার মনে হয় যে এটাই হলো সর্বশ্রেষ্ঠ পেশা। টাকা পয়সা কিছু না, টাকা পয়সা হলো একটা সাময়িক, মানে হয়তো আপনার চলতে যতটুকু দরকার ততটুকু হলে আমি মনে করি যে যথেষ্ট। কিন্তু টাকা পয়সা লোভে আপনাকে অফিসে সরকার বসালো জনগণের সেবা করার জন্য, আর আপনি জনগণের কাছে
থেকে উঠে চাঁদা নিচ্ছেন, টাকা নিচ্ছেন, ঘুষ খাচ্ছেন, চুরি করতেছেন। আপনি তো ভাই নিজে পরিচয় দেন, আমি সিনিয়র, আমি অফিসার, আমি ডিসি, আমি সচিব। লজ্জা হয় না ভাই আপনাদের? হ্যাঁ, আপনি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, আপনি চোর হবেন কেন? আর একজনের চাঁদাবাজি করবেন কেন? ঘুষ দেবেন কেন? আপনাকে সরকার ওই জন্য চাকরি দিয়েছে না জনগণের সেবার জন্য চাকরি দিয়েছে? তো আমরা এই আচরণগুলো পাল্টানোর চেষ্টা করি এবং এগুলো আমরা লেখার মধ্যে আমাদের তুলে ধরি যে আমরা অবস্থার পরিবর্তন চাই। আজ দেখেন পুরা বিশ্বে বড় বড় দেশগুলা, সভ্য জাতিগুলা, তারা গুণী ব্যক্তিদের কদর করতেছে। আমরা গুণী ব্যক্তিদের পাগল ছাড়া বলতেছে, ওই বেটা কবিদের সারা পাগল না, কাজ নাই কি করবে। আর যে ঘুষ ছিলেন, ওরে বাপ, সে তো বিরাট অফিসার, কিন্তু সে যে বিরাট চোর এটা বলে না। তো আমরা তো সত্য কথাটা বলতে অসুবিধা কোথায়? আমি সেদিনে মুক্তিযোদ্ধাকে বলেছি, কয়েকজন মুক্তিযোদ্ধা ছিলেন, যে আপনারা যে দেশ স্বাধীন করেছেন কিসের জন্য করেছেন? এই জাতিটিকে তো উপরে তুলে ধরার জন্য, তাই না? কিন্তু আপনাদের সামনে যে জাতিটা নিচে নেমে গেল, তো আপনারা এটা দেখলেন বই, আপনারা তো অস্ত্র ধরছেন, বন্দুক ধরছেন, গুলি করছেন, তো আপনারা এই চোরগুলোকে ঠিক করতে পারলেন না কেন? এই চোরগুলো অফিসে ধরলে দুই গালে দুইটা থাপ্পড় লাগাই দেবেন। বেটার পক্ষে বসাইছি চুরি করার জন্য, আর আমি দেশ স্বাধীন করছি কি করে? চুরি করার, ঘুষ খাওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য। তো আপনারা তো স্বাধীনতা ছেড়ে আছেন, কিন্তু এই রক্ষা করতে পারলেন না। তো এটা কি রকমের স্বাধীনতা হইল? আজ আমার বড় দুঃখ লাগে, একজন, আপনি বিদেশে যাবেন, বাংলাদেশি নাম শুনলে যে আলাদা লাইনে দাঁড়ায় এবং যে লাইনে আপনাকে সার্চ করা হবে। তো ভাই, আপনার আমার মান সম্মানটা কোথায় থাকলো? আমাদেরকে লজ্জা হয় না যে সব জাতির লোককে ছেড়ে দিচ্ছে আর আমাদের সার্চ করতেছে? এই কিছু সংখ্যক চোরের জন্য আমরা সবাই চোর হয়ে গেছি, বড় লজ্জার কথা। আজ আমার দেশের প্রধান আয়ের উৎস হলো, আমরা জানা আছে তো, ওটা সবচেয়ে আয়ের উৎস বৈদেশিক টাকা। এই বৈদেশিক টাকার 95% লোকে যারা প্রবাসী, তারা লেবারের চাকরি করেন। এখন যদি আমি বলি যে আমার বাংলাদেশ উন্নত দেশকেও পার করে ফেলছে, আমাদের পূর্ববর্তী সরকারের মতো, হ্যাঁ, তো ভাই সব দেশ ছেড়ে আমরা সবার সেরা হয়ে গেছি, ডেভেলপ কান্ট্রি হতে যাচ্ছি, ডেভেলপিং কান্ট্রি হয়ে গেছি। তার কি ইন্ডিকেটর এইসব যে আমার দেশের লোক যে অন্য দেশে কাজকর্ম করে খাবে? যদি আমরা ডেভেলপ হয়ে গেছি, ডেভেলপিং কান্ট্রি হয়ে গেছি, অন্য দেশের লোক আসবে আমাদের দেশে কাজ করতে। কিন্তু কাকে কি বোঝাচ্ছেন? এটাই নাকি পলিটিক্স। যদি বলেন যে এটা তো রাজনীতির চাল, তো ভাই, আমার রাজনীতির চাল করো না আমার জীবন বাঁচায় একটা সুসম্মানে থাকা ভালো, কোনটা আমার দরকার? তো আমরা সেটাই লিখে যাই। আর পলিটিশিয়ানদের সহ্য করতে হবে। আজকে দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মানুষ আজও স্মরণ করে। কেন করেন? তার সততার জন্য। আর এ পর্যন্ত বাংলাদেশের যতগুলো রাষ্ট্রপতি এসেছেন, সবাইকে কোনো না কোনোভাবে তাদের বিভিন্ন অন্যায়ের জন্য তাদের দায়ী করা হয়েছে, কিন্তু জিয়াউর রহমানকে কেউ দায়ী করতে পারেন নাই, কারণ উনি সৎ লোক ছিলেন। উনি অ্যাডমিনিস্ট্রেশন ঠিকভাবে চালাইতে পারছেন। ওই সচিবরা তখন চুরি করতে পারেন নাই,
ওই ডিসিরা চুরি করতে পারেন নাই, অফিসেরা চুরি করতে পারেন নাই, ঘুষ খেতে পারেন নাই। একজন ভালো প্রশাসক ছিল, দক্ষ ছিলেন। আজ জাতি তাকে শ্রদ্ধা করে স্মরণ করছে এবং তার পার্টির নামও দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, মানে যার বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন জাতীয়তাবাদটা কি এটা যে বুঝবে সেই একটা দেশপ্রেমিক। সে কোনোদিন চুরি করবে না, ঘুষ খাবে না, চাঁদাবাজি করবে না। কেন করবে না? তার মধ্যে জাতীয়তাবাদী শক্তি কাজ করতেছে। জাতীয়তাবাদী শক্তি কি? যে আমি আমার দেশকে ভালোবাসি, আমার জাতি হলো সবার উপরে আমার জাতির স্থান থাকবে। তো এটা তো সবারই চাওয়া উচিত। ইভেন আমি দেখেছি যে বিএনপি যারা করে তারা বুঝেন না যে জাতীয়তাবাদ আসলে কি। আর যদি বুঝতে নেই তাহলে অনেক নেতাই হয়তো এই কাজগুলো করতেন না, ছোট ভাইদের না চাঁদাবাজি করতেন না। হ্যাঁ, আমাদের বর্তমান আমি ধন্যবাদ জানাই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক ভালো কাজ করে যাচ্ছেন। তার বাবাকে স্মরণ করার মানে আইডল করে, হ্যাঁ, তার আইডিওলজিতে উনি কাজ করে যাচ্ছেন। তো তাকে ধন্যবাদ দেওয়া দরকার, তাদের আমরা সহযোগিতা করি। যে আপনি যদি ভাই জাতিটাকে উঠে দিতে পারেন তাহলে আমরা আপনাদের সাথে অবশ্যই কাজ করব। কিন্তু অতীত সরকারগুলোর মতো আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। তো আমরা চাই হ্যাঁ, দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, এটা থাক, এবং এটা রক্ষার জন্য আমরা লিখে যাই। অসুবিধা বলতে আমরা ভালো কাজের জন্য, যদি তারা অন্যায় করে অন্যায় তুলে ধরবো, আর যদি ভালো কাজ করে ভালো কাজটা তুলে ধরবো। কারণ আমাদের তো শুদ্ধ হওয়া দরকার। আর কত সময় নষ্ট করবো? অলরেডি 50 years have been passed already. কখন আমরা আর শুদ্ধ হব? আজ আশেপাশের দেশগুলো তো সবাই এগিয়ে গেছে। ভারত পাকিস্তান এরোপ্লেন তৈরি করতেছে, আর আমরা একটা মোটরসাইকেল ব্যাটারি তৈরি করতে পারি না। আমাদের মেধার কি অভাব? অথচ আমাদের মেধা ইউজ করে আমেরিকা নাসার মতো সায়েন্টিস্টরা অনেক বাংলাদেশি সেখানে আসলে যারা নাসার সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছে। আর দেশে এই মেধাগুলোর মূল্যায়ন করা হচ্ছে না। বিসিএস এটা যে করাপ্টেড অর্গানাইজেশন, এখানে কি 200 মার্ক ভাইবা রাখছে। মানে কেউ যদি রিটার্নে ফার্স্ট হয় আর ভাইবা যদি 200 এর মধ্যে 80টা পাস করা না হয় তার চাকরিটা হলো না। আর কেউ যদি লাস্ট হয় আর ভাইবা যদি 200 এর মধ্যে 180টা তার চাকরিটা হলো না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? ভাইবা ইজ দ্য অনলি ইন্ডিকেটর টু গেট আ বিসিএস জব। তো ভাইবাটা উঠে দিলে কি হয়? তাহলে তো মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা অফিসার হবে, দেশের সেবায় লিপ্ত হয়ে কাজ করবে, তার ব্রেনটা খাটায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু কেন করা হচ্ছে না সেটা আমরা তুলে ধরে আমাদের লেখনের মাধ্যমে। আমাদের লেখার a lot of idea has been already placed. Already there is a big scope, vast scope to write something to develop our country, our nation. তো আমি আর বাড়াবো না। আমরা চাই দেশ এগিয়ে যাক, আর দেশ এগিয়ে যেতে যেতে whatever they will do without any fear. আপনি ভালো কাজ করবেন, সত্য কথা বলতে পারবেন না। মন্দ কাজ করবেন, আপনার মনে ভয় কাজ করবে। আপনি ভালো প্রশাসক হতে পারবেন না। তো সুতরাং আমরা
সৎ চিন্তা ভাবনা মাথায় রেখে আমাদের কাজ কর্মকাণ্ড চালিয়ে যাই এবং দেশের একটা পর্যায়ে উঠে আসুক, সেটাই আমরা চাই। আমরা ভালো কাজ করে যাই, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।